ধরো একটা বস্তা নিয়ে এসো, এরকম একটা বস্তা আছে বুঝলে, তো বস্তাটা এরকম মুখটা আছে, মুখটা খুব ভালো করে বাঁধলে বেঁধে, আচ্ছা এই বস্তার ভেতরে কি আছে না তুলো আছে, বস্তার ভেতরে তুলো আছে, তো বস্তার মুখটা ভালো করে বেঁধে রেখেছো। বেঁধে রেখে আমি বলেছি এখন অরিত্রকে, রূপমকে, পায়েলকে, ঠিক আছে, বা রত্নাকে বলেছি যে এর উপরে উঠে পড়ে, বড় এটা বস্তাটা ছোট নয়, অনেক বড়, একদম পুরো এলাকা জুড়ে আছে এইরকম, ঠিক আছে উঠেছে। তো ওটা যদি পা দেয় তখন কি হবে, পাটা নিচের দিকে চলে বা এইটা চিপসে যাবে, তাই না, সবাই মিলে এইটার উপরে উঠে পড়েছে, উপরে উঠে ঠিক আছে চাপছে, তাহলে কি হবে এইটার এইটুখানি মানে এতটুকু আর থাকবে না, এটা একটু চিপসে যাবে, তাই না। এবারে সবাই মিলে চারিদিক থেকে এরকম ভাবে ঠেলছে বস্তাটাকে, তাহলে তুলো আছে তো একদম ছোট ছোট হতে 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 একটু কম জায়গায় চলে আসে। এটা যে জায়গাটা দখল করেছিল, এটা যে জায়গাটা দখল করেছিল মানে পুরো এই এলাকাটা, এটাই হলো তো এর আয়তন, তাই না, এর আয়তন। মানে কেউ যদি যে জায়গাটা দখল করে অ্যাকচুয়ালি সেটা তার আয়তন হয়, তাহলে এক্ষেত্রে তার আয়তন কোনটা, এইটা। যখন এটাকে চেপে 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 এটাকে ছোট করে ফেলেছে, এইটুখানির মধ্যে এটাকে করে ফেলেছে, ঠিক আছে, এটাই ধরে না এইটা হয়ে গেছে, ঠিক আছে, এটা বড় লাগছে তো, তো এর কি হয়েছে, আয়তনটা ছোট হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে, এই যে তুলো যেগুলো আছে, তুলোগুলো যে তুলোর কণাগুলো আছে, তুলোর কণা বলতে তোমরা তো তুলোর আবার কণা কোথায় খুঁজে পাবে, কণা তো তোমরা দেখতে পাবে না, কিন্তু তুলো তো কিছু যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, তুমি যদি চাপো তাহলে সেইগুলোকে আরও কাছাকাছি আসতে থাকবে, আরও কাছাকাছি এলে কি হবে না, এটার আয়তনটা ছোট হয়ে গেল, এলাকাটা কম হয়ে গেল। এবারে ধরো না, এটা তুলোর পরিবর্তে তুমি একটা জিনিস আছে যেটা দেখতে পাচ্ছ না, মানে গ্যাস আছে, ঠিক আছে, তাহলে কি আছে না গ্যাস আছে, গ্যাসটা এই জায়গায় আছে, তুমি একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছো, যে ঢাকনাটা এরকম চাপলে, ধরুন এখানে একটা হাতল আছে, যেটা চাপলে এই ঢাকনাটা নিচের দিকে তো আসতে পারে, আবার এরকম উপরে তুললে এইরকম উপরের দিকেও যেতে পারে, সেই পিস্টন টাইপের, বা ফিচকারির দেখেছো, ফিচকারির যে ফিচকারি এরকম হয় না, এরকম লম্বা, এখানটাতে একটা কত করা আছে, এখান দিয়ে রং বেরোয়, একটা ডান্ডা করা আছে, ডান্ডাটা এরকম ভাবে এরকম টানলাম, টানলে কি হলো, বেরিয়ে গেল, তাই না, টানলে রংটা হয়ে গেল, এরকম করে তুমি পুশ করলে এখান দিয়ে রং বেরিয়ে গেল। তাহলে তুমি যখন পুশ করছো তখন এখানে তো রংটা আছে, সেই রংটার উপরে চাপ প্রয়োগ করছে, রংটা এখান থেকে গিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক তো, যখন চাপছো তখন এই রংটা কিন্তু এই দিক দিয়ে ব্যাকে চলে আসছে না, তার মানে এই জায়গাটা এমনই ভাবে করা আছে যে এইখান থেকে এটা এই দিকে আসতে পারে না, ঠিক আছে। ছাড়ো, যেটা বলছিলাম, তাহলে একটা ফিচকারি আছে, ফিচকারির ক্ষেত্রে যেটা বলছিলাম যে এখানে যে রংটা আছে সেই রংটা এখান থেকে এখানে কিন্তু যাচ্ছে না। এবার তুমি যদি ফিচকারিটা এটাকে এরকম চাপো তাহলে কি হবে না, এইটা এর উপরে একটা চাপ সৃষ্টি হবে, এর উপরে চাপ সৃষ্টি হবে, এটা এখান থেকে বেরিয়ে যাবে, তাই না। ঠিক সেরকম সিস্টেমে এই যে এখানে যেমনটা আছে ঠিক তেমনই এইটা পিস্টন, এই পিস্টনটা এখান থেকে এখানে আসতে পারে, বা এরকম তুললে এইটা উপর থেকে এই নিচে এখান থেকে এখানে চলে আসতে পারে। প্রথম অবস্থায় ধরে নাও এইটা নেই, এইখানে না, আমার পিস্টনটা এইখানটাতে আছে, আমি তো বিভিন্ন একটা অবস্থান দেখিয়েছি, তো প্রথম অবস্থায় ধরে নাও এটা পিস্টনটা এখানটাতে আছে, তখন গ্যাসে এখানে তাহলে কিছু তো গ্যাস আছে, তো যে গ্যাসটা আছে সেই গ্যাসের যে কণাগুলো আছে সেই কণাগুলো চারিদিকে ইতস্ততভাবে ঘুরছে এবং পুরো এলাকাটা সে যেতে পারছে, তাহলে ওই গ্যাসটার আয়তন কত না, পুরো যে এলাকায় গ্যাস বিচরণ করতে পারে, অবাধে বিচরণ করতে পারে যে এলাকাটায়, সেই পুরো এলাকাটা হলো ওই গ্যাসের আয়তন, ওকে। তাহলে এই গ্যাসটার আয়তন কত, এই পুরো এই যে আয়তনটা এইটা, তাই না, মানে ওই যে পরিমাণটা। আচ্ছা তুমি জানো তো, বলো এই বোতলের এই যে বোতলটা আছে, বোতলের আয়তন কোনটা, দেখো এই যে বাইরের যে পরিমাণটা এটা হলো ক্ষেত্রফল, ঠিক আছে, বাইরের যে পরিমাণটা মানে এই যে বোতলের যে বাইরের সারফেসটা এটা হলো ক্ষেত্রফল, আর যেখানে জল আছে ভিতরে, ঠিক আছে, এই যে জল আছে, এই জল যেখানটাতে আছে এই পুরো পরিমাণটা হলো কি আয়তন, ঠিক আছে।
তাহলে এর আয়তন কোনটাই, ভিতরের যে এটা আছে সেটা হলো আয়তন। তাহলে গ্যাসের আয়তন হলো এখন এইটা। এবারে যখন এই পিস্টনটা এরকমভাবে চাপবো, চেপে এই জায়গা থেকে এই জায়গায় করে দেবো, তখন এই গ্যাসের অণুগুলো তো বাইরে এই সাইড দিয়ে বেরিয়ে তো চলে যাবে না, তখন অণুগুলো কেবলমাত্র এই এলাকাতেই থাকবে, ঠিক তো, এই এলাকাতেই থাকবে। আমি যখন তার মানে এইটাকে এখান থেকে এইরকম নিচে নামাবো, আচ্ছা নিচে নামালাম কিভাবে, না উপর থেকে বল প্রয়োগ করে বা চাপ দিয়ে, তাই তো। যে চাপটা দিলাম আমি ধরে নিচ্ছি P1 চাপ দিয়েছি, মানে এইটার উপরেতে P1 চাপ কাজ করছে, বা আমি চাপটা দিয়েছি যেটা P1। তাহলে এই যে গ্যাসগুলো আছে, গ্যাসেতে আয়তন কোনটা হয়ে গেল, এইটুখানি হয়ে গেল, তাই তো। তাহলে আয়তন কত হয়ে গেল, আমি ধরে নিচ্ছি V1। আর একবার বলছি পুরো জিনিসটা, আর একবার বলছি, ঠিক আছে। আচ্ছা এই P1 V1টাকে বাদ দিচ্ছি আপাতত বাদ দিচ্ছি, দিয়ে জাস্ট একটা আলোচনার মধ্যে নিয়ে এলাম যে আয়তন কোনটা। যখন পিস্টনটা এই জায়গাটাতে ছিল তখন এই গ্যাসগুলো যে এলাকাটা দখল করেছিল, পুরো যে এলাকাটা, এই এলাকাটাকে তার আয়তন বলা হচ্ছে, তাই তো। তাহলে এই গ্যাসটার আয়তন কত, আমি ধরে নিচ্ছি V1 আয়তন, ঠিক আছে। আচ্ছা এই গ্যাসটা পাত্রের দেওয়ালেতে চারিদিকে বল প্রয়োগ করছে, তাই তো। লম্ব বলও কিছু আমরা পাবো, বল তো সবসময় সব লম্ব বলই হবে এরকম না, ঠিক আছে। তো এই পুরো যে এলাকাটা, যে পুরো যে ক্ষেত্রফল, সারফেসটা, মানে এই সারফেস, গোল সারফেস, ব্যাটা বুঝতে পারছো কোনটা বলতে চাইছি, ঠিক আছে। ধরো এইটা হলো এই ধরনের এই পুরো এলাকার যে এই যে দেওয়ালটা, এটা উপরের দেওয়াল, এই সাইডের দেওয়াল, এই পুরো সারফেসটা, এইখানে যে গ্যাসগুলো আছে এই সারফেসে ধাক্কা মারছে, ঠিক একই রকম ভাবে এই যে অণুগুলো আছে এই দেওয়াল নিচে উপরে চারিদিকে ধাক্কা মারছে, লম্বভাবে বল প্রযুক্ত হচ্ছে। আমি পুরো ক্ষেত্রফলটাকে আমি ধরে নিচ্ছি এ ক্ষেত্রফল। তাহলে এ ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল আমি ধরে নিচ্ছি এফ। আচ্ছা এই লম্ব বলটাকে আমরা ঘাত বলি, জানো কি, লম্ব বলটাকে আমরা কি বলি, ঘাত বলি। তাহলে এই পুরো যে সারফেসটা আছে, তলটা আছে, তার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি এ, আর এ ক্ষেত্রফলে মোট গ্যাসের কণাগুলো যে লম্বভাবে বল প্রয়োগ করছে সেটা আমি ধরে নিচ্ছি কত, এফ। তাহলে এক ক্ষেত্রফলে লম্ব বল কত হবে, এফ বাই এ। এই এক মানে আমি ভালো ভাষাতে এটাকে একক বলি না, একটাই তো একক। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বলটাই হলো এফ বাই এ, আর একক ক্ষেত্রফলে এই যে প্রযুক্ত লম্ব বলটা, এটাকে আমরা কি বলি, চাপ বলি। কি বলি, চাপ বলি। তাহলে চাপ মানে কি, এফ বাই এ মানে কি, বল বাই ক্ষেত্রফল। আচ্ছা বল মানে এখানে কিন্তু লম্ব বল, হ্যাঁ, লম্ব বল বাই ক্ষেত্রফল। আচ্ছা তাহলে চাপের একক কি হবে, বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কি, নিউটন, ক্ষেত্রফলের একক কি, মিটার স্কয়ার। তাহলে চাপের একক হয়ে গেল নিউটন পার মিটার স্কয়ার, এটা এসআই একক। এটা যদি সিজিএস করি তাহলে বলের একক কি, ডাইন, আর ক্ষেত্রফলের একক কি, সেন্টিমিটার স্কয়ার। তোমাদের বলে রাখি এই নিউটন পার মিটার স্কয়ারটাই শর্টকাটে পাস্কাল বলা হয়। নিউটন পার মিটার স্কয়ারকে কি বলা হয়, পাস্কাল বলা হয়। তাহলে যদি বলে যে 1 পাস্কালের সংখ্যা দাও, তুমি কি করবে, এই সবার আগে 1 বসিয়ে দেবে। কি বলবে তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে, এটা তো ক্ষেত্রফল রে, প্রযুক্ত লম্ব বল যদি 1 নিউটন হয় তাহলে তার যে চাপ, তার উপরে যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপটাই হবে 1 পাস্কাল। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপরেতে প্রযুক্ত লম্ব বল যদি 1 নিউটন হয় তাহলে ওই পাত্রটির দেওয়ালে যে চাপটা সৃষ্টি হয়েছে সেই চাপটাকে আমরা কি বলবো, 1 পাস্কাল বলবো। বল 1 পাস্কালের সংজ্ঞা বলো, কি বলবে, বলো
1 বর্গমিটার ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রযুক্ত করলে যে চাপ সৃষ্টি হয় তাকে 1 পাস্কাল বলা হয়। ঠিক আছে, একদম। তো তুমি 10 করোড় পেয়ে গেছো। তাহলে জাস্ট এইটাকেই ওখানে লেখা হয়েছে, ঠিক আছে। এই দেখুন, একক ক্ষেত্রফল বলেছে আমি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল যদি 1 নিউটন হয়, তাহলে তার যে চাপটা, সেই চাপটাকে কি বলবো? 1 পাস্কাল বলবো। ওকে, তাহলে আমরা চাপ পেয়ে গেছি। তাহলে এই অবস্থায় ভালো করে শোনো, এই যে পিস্টনটা এইখানটাতে ছিল, এই অবস্থায় আয়তন কত হয়েছিল বললাম? V1। তাহলে এই অবস্থায় এর উপর একটা তো চাপ কাজ করছে, তাই না? গ্যাসের একটা তো চাপ থাকবে, এই পুরো দেওয়ালে, পাত্রে, সব জায়গাটা চাপ তো কাজ করবে। তাহলে ওই অবস্থায় তার চাপটা যেটা, সেটা আমি ধরে নিচ্ছি P1। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে তাহলে চাপ P1, আয়তন V1। তারপরে আমি তাহমিদকে ডেকে বলছি তুই পিস্টনটাকে এখান থেকে এখানে নিয়ে আয়। তাহলে ও কি করলো? পিস্টনটা উপর থেকে এরকম ভাবে পাম্প করে নিচে নিয়ে এলো। তখন কি হবে না, গ্যাসের এই যে কণাগুলো আর এখানে থাকার সুযোগ পাবে না, তখন এই সমস্ত কণাগুলো এই জায়গাতেই থাকবে। তাহলে তার আয়তন কমলো না? কমলো না, আয়তন কিন্তু কমেছে। তাহলে আয়তন আমি ধরে নিচ্ছি V2 হয়ে গেছে। এই 2 বলেছি মানে আয়তন বেড়ে গেছে এটা ভাবছো না, এটা নাম দিয়েছি। V2 মানে জাস্ট একটা নাম, ঠিক আছে। তাহলে এর আয়তন হচ্ছে V2। তাহলে এই এখন তুমি বলো, এখান থেকে যখন এটা এরকম করেছো, ঠিক আছে, যখন জায়গা কম, তাই না, ওদের চাপ প্রয়োগ করতে হয়েছে, তাই না, বেশি। তার মানে এখন কি চাপ বেশি হয়েছে, চাপ প্রয়োগটা করেই তো তুই আয়তনটা কমিয়েছিস রে। তাহলে এখন নিশ্চয়ই আগের মতোই চাপ রয়েছে, এরকম না, চাপ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো যে চাপটা হয়েছে সেই চাপটা আমি ধরে নিচ্ছি P2। চাপ P1 ধরেছিলাম, এটা P2। তাহলে P2 চাপে তার আয়তন কি হয়েছে? V2 হয়েছে। তাহলে এখানে যখন চাপটা ছিল P2, ঠিক আছে, তার আয়তন কি হয়ে গেছে? V2। তাই তাহলে প্রথম ক্ষেত্র একটা দেখলাম, এটা দ্বিতীয় ক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা কি তথ্য পেলাম? যদি চাপ বাড়ায়, এই এলাকায় যদি আমরা এখন চাপ বাড়াই, আয়তন কি হয়? বাড়ে না কমে? তাহলে চাপ বৃদ্ধি সমান আয়তন। এবারে ধরো, এবারে শোনো, চাপ বৃদ্ধি করছো তুমি, এটা চাপ দিচ্ছ, আয়তন কমবে। এই দিক থেকে আমাদের সঞ্জু কি করলো, এখানটাতে একটুখানি ফুটো করে সিরিঞ্চি লাগিয়ে দিয়ে পাম্প করছে, গ্যাস ঢোকাচ্ছে। করে শোনো, এই দিক দিয়ে এই চাপ প্রয়োগ করে, ভালো করে শোনো, এই দিক দিয়ে চাপ প্রয়োগ করে কমানোর চেষ্টা করছে, কিন্তু সঞ্জু এদিক দিয়ে সিরিঞ্চি লাগিয়ে দিয়ে, ঠিক আছে, এখান দিয়ে এরকম ভাবে পাম্প করছে, মানে গ্যাস আরো ঢোকাচ্ছে। তাহলে আরো গ্যাসের যদি কণাগুলো ঢোকে, তুই বল, তুই যতটা পরিমাণে চাপ প্রয়োগ করে এটা সহজে চাপ কমিয়েছিলিস, আর সহজে কমাতে পারবি না। কেন? তার কারণ গ্যাসের কণার সংখ্যা বৃদ্ধি বেড়ে গেছে, বা গ্যাসের ভর বেড়ে গেছে। এবারে ধরে নে, ও আরো চাপার চেষ্টা করছে, কিন্তু ও কি করছে? আরো পাম্প করছে, পাম্প করে 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 প্রচুর পরিমাণে গ্যাস ঢোকাচ্ছে। তাহলে তখন কি হবে? এ পিস্টনটা এখানে থাকবে না, উপরের দিকে চলে যাবে, মানে আয়তন তখন কি হয়ে যাবে? বেড়ে যাবে, তাই না? তাহলে এই যে আমরা আলোচনা, মানে চাপের সঙ্গে আয়তনের যে আলোচনা, এই আলোচনায় যদি তুমি গ্যাসের ভরটাকে বাড়িয়ে দাও বা কমিয়ে দাও, ধরে কেউ লিক করে দিয়েছে, তুই যতটুকু চাপ প্রয়োগ করলি, যতটুকু কমার কথা, তার থেকে আরো বেশি কমে যাবে। আরেকবার, কেউ যদি গ্যাস ঢুকিয়ে দেয়, তাহলে কি হবে? তুই চাপ প্রয়োগ করে আয়তন সহজে কমাতে পারবি না। আর গ্যাস ঢোকানোর পরিবর্তে ধরে নে কেউ গ্যাস বার করে দিল, এবং অটোমেটিক পিস্টনটা এখানে যে ছিল, তুই পুরো ধরে নে এখানটাতে কোনো কিছুই ছিল না, পুরো একদম ভর্তি ছিল, এরকম ছিল, পিস্টনটা এইখানটাতে আছে। তাহলে এই অবস্থায় গ্যাসের কণাগুলোতে যেমন আছে তেমন রইলো। এবারে কি হলো? তুই চাপ প্রয়োগ করে এখানটাতে পিস্টন করলে আয়তন এইটুকু হয়ে গেল। এবারে
সমচাপ প্রয়োগ করলি, মানে আগে যেমন প্রয়োগ করেছিলি সেখানে ছিল তার থেকে সেরকমই প্রয়োগ করলি, কিন্তু এখানে ফুটো আছে, তাহলে সেই গ্যাসগুলো কি এই ছোট জায়গায় থাকার চেষ্টা করবে? করবে না, এই গ্যাসগুলো টুকুস করে বেরিয়ে চলে যাবে। গ্যাসগুলো টুকুস করে মানে পাম্প করলে কি হবে, গ্যাসগুলো বেরিয়ে চলে যাবে। তাহলে যেই গ্যাসগুলো তুই বেরিয়ে চলে গেল, তাহলে গ্যাস বেরিয়ে গেলে এর উপরে এই কণাগুলো কি তেমন ভাবে আর চাপ প্রয়োগ করতে পারবে? চাপ প্রয়োগ করতে পারবে না। তাহলে যতটুকু চাপে যতটুকু আয়তন হওয়ার কথা সেটা কি আলোচনার মধ্যে আসবে? মানে আমরা গবেষণা করে বলতে পারবো যে এইটা এই এতটুকু চাপে এতটুকু আয়তন হতে পারবে, এরকম কিন্তু তখন আর বলতে পারবো না। এই কারণে বলতে পারবো না, তার কারণ কিছু পরিমাণ গ্যাস তো বেরিয়ে চলে যাবে। যে কিছু পরিমাণে গ্যাস বেরিয়ে চলে যাবে তখন গ্যাসের কণাগুলো সেই পরিমাণে চাপ আর পাত্রের দেয়ালেতে দিতে পারবে না। তার মানে চাপ আর আয়তনে কি যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ওই জন্য চাপের সঙ্গে আয়তন আলোচনা করার সময় আমরা কি করব, এই গ্যাসের যে ভরটা স্থির রেখে দেবো। মানে আমরা বাইরে থেকে গ্যাস দেবও না, বাইরে থেকে গ্যাস বার করে নেবও না, মানে গ্যাসের কণাগুলোকে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমরা এই সময়তে কি করব, ভরটাকে স্থির করে দেবো, যেমন ভর ছিল তেমন ভর করে দেবো। ওকে, আবার দেখ এখানটাতে ধরো ভাত হচ্ছে, মানে এটা একটা দিয়েছো পাত্র, সেই পাত্রেতে আগুন দিয়ে, মানে আগুন জ্বলছে পাত্রেতে নিচেতে, ঠিক আছে, গ্যাসে বসিয়ে দিয়েছো, আর জল আর চাল দিয়ে তুমি ভাতটাকে করার চেষ্টা করছো। যত বেশি জাল দেবে বা গ্যাসটাকে বাড়িয়ে দেবে বা ফ্লেমটাকে বাড়িয়ে দেবে তত এটা ফুলে ফেপে উঠবে। আবার আগুনটা কমিয়ে দেবে, তাহলে কি হবে, এটা আবার নিচে নেমে যাবে। ঘটনাটা কি ঘটে, তুমি যখনই তাপ দিলে ওই তাপটা ওই জলের কণা বা ভাতের কণাতে প্রবেশ করে কি হলো, ওই তাপ শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাপ শক্তি যেই গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গেল তখন ও কি হবে, বেশি ছোটাছুটি করবে। আর বেশি ছোটাছুটি করা মানে কি, বেশি এলাকা দখল করবে, মানে বেশি এলাকা পর্যন্ত যেতে পারবে। আরে ছুটে ছুটে সে মানে গতিশক্তি হয়ে গেছে, সেখান থেকে পুরো একদম দূরে সরে যাওয়ার চেষ্টা করলো, মানে একদম উপরের দিকে ওঠার চেষ্টা করলো, কিন্তু আকর্ষণের জন্য সে বাইরে বেরিয়ে চলে যেতে পারলো না। আর কিছু অংশ বাইরে বেরিয়ে চলে যায়, ফুটে ফুটে দেখবি উপরটা সেই ভাব একটা ওঠে না। তার মানে কিছু কণা কি হলো না, বাষ্প আকারে তার এত গতি হয়ে গেছে সে আর ওই তরলের মধ্যে থাকলো না, সে উপরের দিকে বেরিয়ে চলে গেল। মুদ্রা কথা হলো, যদি আমরা তাপ প্রয়োগ করি, যদি আমরা এখানে তাপ দিই, তাহলে কি হবে, এখানে যে কণাগুলো আছে তার গতিশক্তি বেড়ে যায়, মানে আয়তন তার বেড়ে যায়। গতিশক্তি বেড়ে যাওয়া মানে আয়তন বেড়ে যায় না, গতিশক্তি বেড়ে যাওয়া মানে সে বেশি এলাকা জুড়ে সে ছোটাছুটি করলো, তাহলে মানে তার আয়তন বেড়ে গেল। ঠিক একই রকমভাবে গ্যাসের ক্ষেত্রেও তুই যদি উষ্ণতা বেশি প্রয়োগ করিস তাহলে কি হবে, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বেড়ে গেলে কি হবে, সে পাত্রের দেয়ালেতে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে, পাত্রের দেয়ালে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করে পাত্রটাকে আরও বাড়ানোর চেষ্টা করবে, বা তার এলাকাটাকে বাড়ানোর সে চেষ্টা করবে। তাহলে উষ্ণতা যদি তুই বাড়াস তাহলে তার চাপ আয়তন সব চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? গন্ডগোল হয়ে গেল। তার মানে তুই যদি, আমার বিজ্ঞানীরা যখন গবেষণা করবে, গবেষণা করার সময় তখন বলবে যে চাপের সঙ্গে আয়তনের কি সম্পর্ক, চাপ প্রয়োগে আয়তন কি হয়, এই সমস্ত বাদ বাকি যে জিনিসগুলো আছে, মানে উষ্ণতা, ভর, এইগুলোর প্রভাবে তো চাপ আয়তন প্রভাবিত হয়। তাহলে ওইগুলো কিন্তু নিয়ে এলে হবে না। ওইগুলো নিয়ে এলে কি হবে, আমি কতটুকু চাপ প্রয়োগ করলে কতটুকু আয়তন কমে, এই অংশটা আমি পাবো না। তাহলে ওইগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কি বাদ দিতে হবে না, ভর বাদ দিতে হবে আর উষ্ণতাটাকেও বাদ দিতে হবে, মানে স্থির উষ্ণতা রাখতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট ভর রাখতে হবে আর উষ্ণতাটাকে স্থির রাখতে হবে। তাহলে আরো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত বলি, আমরা এখানে আলোচ্য বিষয় কি না, চাপের সঙ্গে আয়তন। চাপের সঙ্গে আয়তন আলোচনা করার সময় আমরা ভর আর উষ্ণতাটা এই দুটোকে স্থির রাখবো বা ফিক্সড রাখবো। কেন রাখবো, কারণ ভর যদি পরিবর্তন হয় তাহলে তার আয়তনও পরিবর্তন হবে এবং চাপও পরিবর্তন হবে। তুই দেখ না, 5টা কণা ছিল যে পরিমাণে চাপ প্রয়োগ করবে, এখন তো 10টা কণা হয়ে গেছে সেই এলাকায়, তাহলে নিশ্চয়ই সেই পরিমাণে চাপ প্রয়োগ করবে না, তাই না? একই রকম ভাবে 5টা কণা যে আয়তনটা দখল করেছিল, 10টা কণা
নিশ্চয়ই চাইবে আর একটু বেশি আয়তন দখল করার চেষ্টা করবে, তাই না? ব্যাপারটা কি বলতে চাইছি বুঝতে পারছো? ঠিক তো? তার মানে ভর এই চাপ আর আয়তনকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে এই চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক আলোচনা করার সময় এটাকে রাখলে সমস্যা হবে। একই রকম ভাবে উষ্ণতা বৃদ্ধিতেও বা হ্রাসেতেও এই চাপ আর আয়তনের মধ্যে একটা মানে সমস্যাটার সৃষ্টি হচ্ছে। কি সমস্যা বললাম? ওই জন্য কি করেছে, এই দুটোকে স্থির করে দিয়েছে। যদি এই দুটো স্থির হয় তাহলে চাপ বৃদ্ধিতে আয়তন কি হয়? হ্রাস পায়। আর চাপ যদি আমি কমাই, মানে এখানে ছিল আমি চাপটাকে কি হলো মানে কমিয়ে দিলাম, তাহলে কি হবে? এইটা এখান থেকে এখানে চলে আসবে, তাই না? তাহলে তখন চাপ কি হলো কমে গেল, তখন কি হবে? আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে। এইটাকে আমি একটু ভালো ভাষাতে বলার চেষ্টা করছি। কি আমি তো ধরবো, শুনবে, আমি তো ধরবো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের যে আয়তনটা চাপ বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় আর চাপ হ্রাসের সঙ্গে সঙ্গে হ্রাস পায়। তাহলে কি বললাম ভাই? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন চাপ বৃদ্ধি পেলে হ্রাস পায় আর চাপ বৃদ্ধি পায়। এইটা এবারে তার মানে কি সম্পর্ক বলতো? সরল না ব্যস্ত? ব্যস্ত সম্পর্ক, তাই তো? এই সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে এই চাপ বৃদ্ধিতে আয়তন হ্রাস আবার চাপ হ্রাসে আয়তন বৃদ্ধি, এইটাকে শর্টকাটে বলে দেওয়া যায় এই ব্যস্তানুপাতিক বলে। মানে চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, এটাকে আমি শর্টকাটে বলে দিলাম। কিভাবে বলবো? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক বা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে বলো রত্না, বলো। ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, শর্টকাট হয়ে গেল। তো এই যে ঘটনাটা, এইটা বিজ্ঞানী বয়েল বলেছে, এটা হলো বিজ্ঞানী বয়েলের সূত্র। এটাই বয়েলের সূত্র। এটাই বয়েলের সূত্র। তাহলে আমরা বয়েলের সূত্র পড়লাম, তাই তো? দেখো এই যে বয়েলের সূত্রটা পড়লাম, এই বয়েলের সূত্রটাকে আমরা গাণিতিক রূপে কিভাবে প্রকাশ করব সেটা এবারে নিয়ে আলোচনা করা হবে। তাহলে চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, তাই তো? আচ্ছা, ব্যস্তানুপাতিককে কিভাবে লেখা হয় জানো কি তোমরা? আমি একটা জিনিস দেখাচ্ছি, বলো তো। 10/2 সমান কত? 5। 10/5 সমান কত? 2। 10/10 সমান কত? 1। লক্ষ্য করো উপরের গুলো সমান আছে, কিন্তু নিচের গুলো যত বাড়াচ্ছি তত এই মানটা কমছে। তাহলে নিচের সঙ্গে এইটা উপরে, মানে এটা এর সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত না ব্যস্ত সম্পর্ক, তাই তো? এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে নিচের সঙ্গে এর উপরে এরকম ভাবে হলে ব্যস্ত সম্পর্ক হয়। আমরা চাপ যদি P বলি, আয়তন যদি তাহলে V বলি, তাহলে আমরা V আর 1/P সমান চিহ্ন দিতে পারবো না ব্যস্তকে। এক মিনিট, এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তো এই ব্যস্তানুপাতিক বোঝানোর জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, যেমন এই চিহ্নের সাহায্যে সমান বোঝায়, ঠিক তেমন ব্যস্তানুপাতিক বোঝানো হয় এই চিহ্নের সাহায্যে। এটা আলফা, এটাকে আমরা কি বলি? ভ্যারিজ, মানে পরিবর্তন হয়, এই হিসাবে আলফাটাকে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, আমরা কিভাবে লিখব? ভি ভ্যারিজ মানে পরিবর্তন হয় চাপের সঙ্গে ব্যস্তানুপাতে, তাহলে নিচে লিখব। ব্যস্তানুপাতিক বললে কি একটা নিচে থাকবে একটা উপরে থাকবে না? দেখালাম। তাহলে 1/, করে লিখব। বুঝতে পারলাম কি বলতে চাইছি?
এই চিহ্নটা কি বোঝাচ্ছে না পরিবর্তন হচ্ছে, ভি এর সঙ্গে পি পরিবর্তন হচ্ছে, এটা বোঝাচ্ছে এই আলফা চিহ্নটা, মানে এটাকে আমরা ভ্যারিস বলছি, পরিবর্তন হচ্ছে। 1 করে লিখেছি, তার মানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, এটা বোঝাচ্ছে। তাহলে চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, এটা বোঝাতে আমরা ভি ভ্যারিস 1/p এভাবে লিখবো। যদি এরকম উষ্ণতা বাড়লে আয়তন তো বাড়ছে, তাই তো, তাহলে ভি ভ্যারিস আমরা কি লিখবো, টি লিখবো। উষ্ণতাটাকে যদি টি দ্বারা বোঝায় তাহলে টি লিখবো। উষ্ণতা বাড়ালে তার আয়তন বাড়ছে না, একটু আগে দেখালাম সেই ভাতের হাঁড়ির কথা বলেছিলাম, যত বেশি উত্তপ্ত করবো তত বেশি তার আয়তনটা বাড়ছে। তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, এটা সমানুপাতিক। দেখো এটা হলো পরিবর্তন হচ্ছে বোঝাচ্ছে, তার মানে ভি এর সঙ্গে টি এর সঙ্গে ভি পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে, সমানুপাতে। সমানুপাতে হলে দেখো উপরে লিখেছি টি মানে টি বাই অ্যাকচুয়ালি 1 উপরে লিখেছি, ঠিক আছে। আর ব্যস্তানুপাতিক বললে তাহলে 1/p এইভাবে লিখবো। আর একটা জিনিস জেনে রাখো, এই ভ্যারিস চিহ্নটা যদি তুলি তাহলে দুটো জিনিস আসে, একটা হলো সমান আর একটা হলো ধ্রুবক। কে বল লিখেছি, এবারে কে এর জায়গায় তুমি এ লিখছো, নো প্রবলেম, যা খুশি লেখো এ থেকে জেড পর্যন্ত। তবে ভি আর পি আছে, তো এই ভি আর পি ছাড়া অন্য কিছু লিখবে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো কেটা কি, ধ্রুবক। কেটা কি, ধ্রুবক। আচ্ছা এই ধ্রুবক জিনিসটা কি, অনেকে এটা জানে না। ধ্রুবক হলো ফিক্সড একটা রাশি বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেমন 1 জানুয়ারি রূপমের বয়স কত, 2025 সালে রূপমের বয়স কত, আমি কথাই বলছি, ও বললো আমাকে 15 বছর। আবার আমি সঞ্জুকে জিজ্ঞেস করলাম 1 জানুয়ারি তোর বয়স কত, ও বললো 16, আমি কথাই বলছি। 10 বছর পরে আমি বললাম 1 জানুয়ারি 2025 তোর বয়স কত, তাহলে রূপম 15 বলেছিল 15ই বলবে, সঞ্জু 16 বলেছিল 16ই বলবে। 50 বছর পরেও যদি বলি 1 জানুয়ারি 2025 বয়স কত, ওটা কিন্তু এটাই বলবে, তাই তো। দেখো দুটো আলাদা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা, কিন্তু ওর ক্ষেত্রে এটা ফিক্সড, ওর ক্ষেত্রে এটা ফিক্সড। তাহলে আমি এই একটা গ্যাস নিয়ে আলোচনা করেছি, একই উষ্ণতা সবকিছু সেম যদি রাখি, তাহলে এইটার ক্ষেত্রে সব জায়গাতে ধ্রুবক সেম হবে। কিন্তু তুমি আরেকটা পাত্র নিয়েছো, আলাদা উষ্ণতা নিয়েছো, আলাদা গ্যাস নিয়েছো, যদি ওরকম করো সেক্ষেত্রে ধ্রুবকের মানটা একই হবে, এরকম কোনো গ্যারান্টি নেই, আলাদা হতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ধ্রুবক হলো এটা। যেমন ধরে নাও ধ্রুবক আবার এরকম হয়, ধরে নাও বললাম যে পৃথিবীর উপগ্রহ সংখ্যা কটা, একটা, আজকেও একটা, 10 বছর পরেও একটা, 50 বছর আগেও একটাই ছিল। তাহলে এগুলো হলো ধ্রুবক রাশি। আর চল রাশি কোনটা, আমি পায়েলকে বললাম তোর বয়স কত, কথাই বলছি, ও বললো এত বছর, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড, সেকেন্ড সব বললো। আবার সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞেস করলো তোর বয়স কত, ওর কিন্তু কয়েকটা সেকেন্ড বয়স বেড়ে গেল, কয়েকটা সেকেন্ড বয়স বেড়ে গেছে না, বলতে বলতে কয়েকটা সেকেন্ড বেড়ে গেছে। তার মানে বয়সটা কি ধীরে 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 ওর ক্ষেত্রে দেখো একই জিনিস, কিন্তু আমি বিভিন্নভাবে বললে সেটা বিভিন্ন বোঝাচ্ছি। তাহলে সঙ্গে সঙ্গে বয়সটা বেড়েছে, তাহলে এটা কি যেন বয়সটা ধীরে ধীরে বাড়ছে, তার মানে কি চলে যাচ্ছে, এটা চলছে, এটা হলো চলরাশি। চলরাশি মানে হলো যেটা পরিবর্তন হয়, ধ্রুবক রাশি মানে হলো যেটা স্থির থাকে। স্থির থাকে মানে সব জায়গায় মান একই হবে এরকম কোনো কথা নেই। যেমন আমি বললাম এর ক্ষেত্রে 15 যদি হয়, ওর ক্ষেত্রে 16 হয়েছে। আবার পৃথিবীর উপগ্রহ সংখ্যা ধরেছি, সেটা আবার মান 1 হয়েছে, তাহলে বিশেষ ক্ষেত্রে ওইটা আলাদা আলাদা মান, ঠিক আছে, হ্যাঁ মঙ্গলের জন্য আলাদা। যাক, তাহলে বুঝতে পারছো ধ্রুবক জিনিসটা কি। আচ্ছা তাহলে পিটা নিচে আছে, পিটা এখান থেকে যদি এই দিকে আসে তাহলে কি হবে না, পিভি সমান তাহলে কে হবে, মানে ধ্রুবক। আচ্ছা আমি যে আগে আলোচনা করেছিলাম, এইখানে আলোচনা করেছিলাম যখন চাপ P1 তখন আয়তন V1, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে কি পারি, মানে P এর জায়গায় P1 ছিল, V এর জায়গায় V1 সমান, তাহলে কি লিখতে পারি, ঠিক তো, লিখতে পারি। আবার দ্বিতীয়বারে আরেকটা লেখা হয়েছিল যখন চাপ P2 তখন আয়তন V2 লেখা হয়েছিল, তাই তো। তাহলে চাপ যদি P2 হয়, আয়তন যদি V2, তাহলে P2 V2 সমান কে লিখতে পারি, কারণ একই জিনিসের ক্ষেত্রে তো ধরেছি, একই জিনিসের ক্ষেত্রে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, P1 V1 সমান P2 V2। এটাই হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ। তোমরা এটাও পড়বে, এটাও কাজে লাগবে, আর এটাও কাজে লাগবে, এই দুটো জিনিসই তোমাদের কাজে লাগবে, মনে থাকবে তো। তাহলে আমরা বয়লের সূত্র পড়লাম, বয়লের সূত্রের গাণিতিক রূপ পড়লাম, আয়তন কাকে বলে জিনিসটা জানলাম, চাপ কাকে বলে জিনিস জানলাম, চাপের একক কি পাস্কাল সেটা জানলাম, তাই নাকি। আচ্ছা এবারে তোমাদের বলে রাখি প্রমাণ উষ্ণতা আর প্রমাণ চাপ বলতে কি বোঝায়। প্রমাণ উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে আমরা সাধারণত প্রমাণ উষ্ণতা বলে থাকি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে। আর প্রমাণ চাপ কি, তোমরা পড়েছিলে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপটাকে
আমরা কি বলি না প্রমাণ চাপ বলি। কিন্তু এখানে আমরা সংজ্ঞাটা একটু অন্যভাবে পড়ব। এখানে পারদ আছে বুঝলে, একটা পারদ স্তম্ভ, এর উচ্চতা হলো 76 সেন্টিমিটার উঁচু পর্যন্ত পারদ আছে, এখান থেকে এত পর্যন্ত 76 সেন্টিমিটার। দেখো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এইটাকে সব জায়গায় নিয়ে গেলে সমান প্রকার চাপ প্রয়োগ করে না। তুমি এটাকে নিয়ে মহাকাশে চলে গেছো, যে পরিমাণে চাপ দেবে এইটা আমাদের পৃথিবী পৃষ্ঠে সেই রকম চাপ দেবে এরকম না। পৃথিবীর আকর্ষণ ক্ষমতা বেশি, ফলে এইগুলোকে আরো বেশি নিচের দিকে টেনে রাখবে, তাহলে এরা কি নিচেতে আরো বেশি চাপ দেবে। তাহলে কথা হলো না 76 সেন্টিমিটার উঁচু পারদের চাপ বলতে একটা প্রমাণ চাপ যদি বলা হয়, মানে চাপ আলাদা জিনিস, প্রমাণ চাপ আমরা বলতাম 76 সেন্টিমিটার উঁচু পারদের চাপ, কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় নয়। আমরা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ চাপ মাপি। কি জিনিসটা মাপি না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটাকে রাখবো। তোমরা ভূগোলে অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়েছো, 45 ডিগ্রি অক্ষাংশে নিয়ে যাব। কখনো জোয়ার হয়, কখনো ভাটা হয়। জোয়ারের সময় জল ফুলে ফেপে ওঠে, আর ভাটার সময় জল অনেকটা নিচে নেমে যায়। তার মাঝখানটাকে ধরে নাও, মানে গড় সমুদ্রপৃষ্ঠ, ঠিক আছে? তাহলে এই গড় সমুদ্রপৃষ্ঠ ওখানে রাখবো। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি এইটাকে রাখলাম, 76 সেন্টিমিটার উঁচু পারদকে রাখলাম। তখন যে চাপটা সৃষ্টি হবে, ঠিক আছে, সেটাই হবে আমাদের প্রমাণ চাপ। তাহলে আরেকবার বলে দিচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার উঁচু পারদ যে চাপটা দেবে সেটাই হলো আমাদের প্রমাণ। 76 সেন্টিমিটার উঁচু পারদ স্তম্ভ যে চাপটা দেবে, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে? ওকে।